দরজা জানালা বন্ধ করে দিন, লাইট অফ করে দিন, সম্পূর্ণ ঘর অন্ধকার রাখুন আর উপভোগ করুন আজকের ভূতের গল্প। ঢাকার উপকণ্ঠে পুরনো একটি মেহগনি বাগানের মাঝখানে একটি পরিত্যক্ত বাড়ি ছিল। বাড়িটি একসময় জমিদার রমেশ চৌধুরী ছিল, কিন্তু আজ তা ভগ্নদশা। উঁচু উঁচু মেহগুনি গাছের আড়ালে লুকিয়ে থাকে এক ভয়ঙ্কর রহস্য। শোনা যায় জমিদার রমেশ চৌধুরীর একমাত্র কন্যা প্রতিমা সেদিন রাতে নিজ ঘরে আত্মহত্যা করেছিলেন। কিন্তু কেন, কেউ জানে না। তার মৃত্যুর পর থেকে সেই বাড়িতে কেউ টিকতে পারে না। রাত বাড়ার সাথে সাথে সেখানে কিছু অদ্ভুত কান্নার শব্দ শোনা যায়। ঘটনার সূত্রপাত: তিনজন বন্ধু, সজল, রাহাত আর অনিক, এইসব ভূতের গল্প বিশ্বাস করতো না। তারা সিদ্ধান্ত নিল রাতভর সেই বাড়িতে কাটাবে এবং প্রমাণ করবে যে এসব শুধুই কল্পনা। তারা বিকেলে রওনা দিল। সন্ধ্যার আগে মেহগুনি বাড়িতে পৌঁছে গেল। চারপাশে শুধু ঝোপঝাড় আর অন্ধকার গাছ। দরজাটা ধীরে ধীরে ঠেলে তারা ভিতরে ঢুকল। বাড়ির ভেতরে ধুলো জমে আছে, মাকড়সার জাল ছেয়ে গেছে দেয়াল জুড়ে। একটা বড় ঝাড়বাতি ঝুলছে, কিন্তু সেটি এতদিন ধরে অন্ধকারে ঝুলছে, সেটার উপরে কাকের বাসা হয়ে গেছে। রাত 12টা বাজতেই হঠাৎ করে বাতাস থেমে গেল। আশেপাশের গাছপালা নিস্তব্ধ হয়ে গেল। বন্ধুরা নিজেদের মধ্যে হাসাহাসি করছিল, কিন্তু ঠিক তখনই একটা দরজার বিকট শব্দ বন্ধ হয়ে গেল। অদ্ভুত ছায়া। সজল টর্চ জ্বালিয়ে সামনে তাকাতেই দেখল করিডোরের কোণে একটা সাদা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। প্রথমে মনে হলো ভুল দেখেছে, কিন্তু ধীরে ধীরে সেটা কাছে আসতে লাগলো। রাত চিৎকার দিয়ে বলল, দৌড়াও! তারা দৌড়াতে শুরু করলো, কিন্তু দরজা বন্ধ। কেউ যেন বাইরে থেকে লক করে দিয়েছে। ঠিক তখনই পেছন থেকে এক নারীর কান্নার আওয়াজ এলো। তারা ঘুরে তাকিয়ে দেখল প্রতিমার মুখ পুরোপুরি বিকৃত। চোখ দুটো গল গল করে গলে পড়েছে, মুখ থেকে রক্ত ঝরছে, আর সে হাত বাড়িয়ে দেখল তাদের কাছে ডাকছে। ভয়াবহ সেই রাতে অনেক দরজার তালা ভাঙার চেষ্টা করছিল, কিন্তু দরজা খুলছিল না। হঠাৎ করে ঘরের ভেতরে শিকল টেনে আনার শব্দ শোনা গেল, যেন কেউ বন্দী হয়ে কাঁদছে। দেওয়ালের ফাটলগুলো থেকে কালো ধোঁয়া বের হতে লাগলো। সজল পেছনে তাকিয়ে আতঙ্কে জমে গেল। প্রতিমা তখন তার একদম সামনে, মুখটা ফাটল ধরেছে আর একটা বিকট হাসি দিয়ে সে বলল, তোমরা আমার সাথে থেকে যাও। অনেক দরজার প্রচন্ড একটা লাথি মারল। দরজা হঠাৎ করেই খুলে গেল আর তিনজন বেরিয়ে পড়ল। তারা পাগলের মতো দৌড়াতে লাগলো যতক্ষণ না বাড়ির সীমানায় পার হলো। শেষ অধ্যায়। পরদিন সকালে তারা আবার সেই জায়গায় গেল, কিন্তু মেহগনি বাড়ি কোথাও নেই। সেখানে শুধু বড় বড় মেহগনি গাছ আর ভগ্ন দেওয়ালের কিছু অংশ পড়ে আছে। স্থানীয় এক বৃদ্ধকে জিজ্ঞাসা করতেই তিনি বললেন, বাবা, তোমরা ভুল জায়গায় এসেছো। মেহগনি বাড়ি তো 50 বছর আগেই আগুনে পুড়ে গেছে। সজল, রাহাত আর অনেক আর কখনোই ভূতের অস্তিত্ব নিয়ে সন্দেহ করেনি, কারণ তারা নিজের চোখে দেখেছে যে মৃত্যু কখনো সত্যিকারের শেষ নয়। অনুভব করুন ভৌতিক রাত। যেভাবে লেখা আছে আমি সেভাবেই বলছি। রাত তখন প্রায় 2টা। প্রবল বৃষ্টির মধ্যে রাস্তা ধরে হেঁটে চলছে রাশেদ। প্রায় বাইকটা মাঝপথেই খারাপ হয়ে গেছে, আর সামনে বেশ কয়েক কিলোমিটার পথ পেরিয়েই তবেই সে বাড়ি পৌঁছাবে। আশেপাশে কোনো গাড়ি নেই, শুধু বিদ্যুতের ঝলকানি আর মাঝে মাঝে মৃত গর্জন। হাঁটতে হাঁটতে হঠাৎ সে দেখল রাস্তার পাশে এক বৃদ্ধা দাঁড়িয়ে আছে। গায়ে পুরনো শাড়ি, মাথার চুল এলোমেলো। রাশেদের মনে হলো, এত রাতে এখানে বৃদ্ধা কিভাবে এলো? বাবা, একটু সাহায্য করবা? বৃদ্ধার কাঁপা কাঁপা গলায়। কি সাহায্য লাগবে? রাশেদ বলল, আমার বাড়ি পৌঁছে দেবে? একটু দূরেই আমার বাড়ি। রাশেদের একটু অস্বস্তি লাগলো, কিন্তু বৃদ্ধাকে একা ফেলে যাওয়াটাও ঠিক হবে না ভেবে সে রাজি হলো। বৃদ্ধা ধীরে ধীরে তার পাশে হাঁটতে লাগলেন। অদ্ভুত ব্যাপার, রাশেদ অনুভব করলো বৃদ্ধার পায়ের শব্দ শোনা যাচ্ছে না। শরীরের কাঁপুনি শুরু হলো রাশেদের।
হঠাৎ বজ্রপাতের আলোয় রাশেদ পাশে তাকিয়ে দেখল বৃদ্ধার মুখটা বিবৃত হয়ে গেছে। তার চোখ নেই, শুধু গভীর ফাঁকা গর্ত, আর মুখ থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। রাশেদ আতঙ্কে দৌড়ে পালাতে লাগলো, কিন্তু অনুভব করলো কেউ তাকে পেছন থেকে ধরেছে। সে জোরে চিৎকার করতে উঠল। পরদিন সকালে পথচারীর রাস্তার পাশে রাশেদকে অচেতন অবস্থায় পেল। তার মুখে ছিল চরম ভয়ের ছাপ। অনেক জিজ্ঞাসা করার পরেও সে শুধু বলল, বৃদ্ধা, সে মানুষ ছিল না।